আমরা আজকে রয়েছি বিজেপি সাংসদ যেমন কিছুদিন থাকে আর এটা বাংলাটাই বাংলাদেশ হয়ে যাবে, ভাষাটা উর্দু ভাষা। গাড়ির ওপর বোমা অ্যাটাক হলো, ভোটের আগে ভোটের পরে বিতর্ক একটা লেগেই রয়েছে। সত্যজিৎ বিশ্বাস নিহত হয়েছিলেন গুলিতে, কি হয়েছিল? পশ্চিমবাংলায় আমরা ভালো জায়গায় আছি। তদন্ত আগেই এফপি বলে দিচ্ছে ওটা আত্মহত্যা। এটা বড় টিকিট নিয়ে প্রশ্ন উঠিয়েছিল, জিততে পারবো না প্রশ্ন উঠেছিল। আর এখানকার রাজ্য সরকার বিজ্ঞাপন দিতে হচ্ছে এগিয়ে বাংলা, কোটি কোটি টাকা জনগণের খরচ করে থাকে। বাংলার নোংরা রাজনীতি চলছে, ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে মেরে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? অভিষেক ও তো মমতার কৃতিত্বে, তার নিজস্ব অবদান কিছু নেই। মুকুলের নাম এফআইআর ছিল, যেই তিনি অলিখিতভাবে তৃণমূলে যোগ দিলেন তাকে বাঁচানোর চেষ্টা চলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন সোজা কথা, প্রেজেন্টেড বাই নিউজ বাংলা, আর আমি স্বর্ণদীপ। আমরা জানি পুরাণের কথা অনুযায়ী যে একজন নাকি সর্বদা চোখ খুলে রাখেন এবং সবাইকে সবার জন্য ভাবেন, চিন্তা করেন, তার জন্য উনি চোখে পলক ফেলেন। অর্থাৎ হ্যাঁ, আমি তারই কথা বলছি, জগতের নাথ জগন্নাথ। আমরা আজকে রয়েছি বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নমস্কার জগন্নাথবাবু, অনেক অনেক স্বাগত নিউজ বাংলা 24/7-এ। আজকে আমরা এই যে পডকাস্টে রয়েছি, একদম আমরা খোলাখুলি কথা বলবো, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সব ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমত বলবো, কেমন আছেন? ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবনের আলো কেমন আছে? দেখুন, মানুষ জন্মটাই তো দুঃখে, ভারতীয় দর্শন অনুসারে। যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সংঘর্ষের মধ্যে দিয়ে, সমস্যার মধ্যে দিয়েই চলতে হবে। আর সেই কারণে ভারতীয় দর্শন শেষ পর্যায়ে মোক্ষের কথা বলছে, মুক্তি, মানুষ জন্ম থেকে। স্বাভাবিক, কিন্তু আমরা দেখা হলে কি বলি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর সর্বত্র তো মনের কথা বলাও যায় না, ঠিক এটাই নিয়ম। ভালো নেই, কেন নেই, অনেক প্রশ্ন আসবে। আর সেই কারণে জিজ্ঞাসা করলে কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। এটাই সৌজন্যবোধ, আমাদের এটাই নিয়ম আর কি। ঠিক, সেই হিসাবে ভালো আছি। আর ইন্টারনাল সমস্যা থাকবে, সবসময় ব্যক্ত করা যায় না, এটাই বাস্তব। একদম ঠিক। দলে আপনার এখন অবস্থান কি? আর বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক কর্মসূচি করছে, অনেক আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ভালো ফল করতে পারছে না। কোনো অংশে কোনো কমতি থেকে যাচ্ছে? দেখুন, দলে অবস্থান বলতে আমি দলের সাংসদ, ঠিক, এবং পশ্চিমবাংলার মধ্যে বিজেপির পক্ষ থেকে সর্বোচ্চ ভোটে আমি জিতেছি। মানুষের সঙ্গে থাকি, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, সেই হিসাবে যতটুকু কাজ দেয় দল সেটুকু আমি করি, এটুকুই। আর বাদবাকি সবকিছুর তো নিয়ন্ত্রণ থাকে প্রকৃতির হাতে বা ঈশ্বরের হাতে, যাই বলি না কেন। ঠিক, সমাজের পল ক্ষণ, আন্তর্জাতিক বাতাবরণ, জাতীয় স্তরের বাতাবরণ, লোকাল বাতাবরণের ওপর অনেক কিছু রাজনীতি নির্ভর করে। তাই সরাসরি যদি বলা যায় তাহলে সমস্যা বহু, তার মধ্যে দিয়ে আমরা আছি। এই মুহূর্তে আমি বলবো, পশ্চিমবাংলায় দুর্দান্ত ভারতীয় জনতা পার্টির পক্ষে বাতাবরণ নির্মাণ হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সমস্যা, আন্তর্জাতিক যে বাতাবরণ, জাতীয় স্তরেও তাই, সর্বত্র দেখা যাচ্ছে, যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ নতুন ভারত গঠন করছে, দ্রুত এগিয়ে যাচ্ছে, সর্বত্র উন্নতি হচ্ছে, কি সামরিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সর্বত্রই আমাদের একটা পক্ষে বাতাবরণ আছে। তাই পশ্চিমবাংলায় আমরা ভালো জায়গায় আছি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বিধায়ক হোক বা সাংসদ, দুই পদেই আপনার কিন্তু নদিয়া রাজনীতিতে একটা এবং বঙ্গ রাজনীতিতে একটা প্রভাব ছিল জগন্নাথ সরকারের। হঠাৎ একসময় দেখা গেল আপনার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কি মনে করেন? দেখুন, হয়তো ভুলবশত যেভাবেই হয়ে যায়, কেন হয়েছিল জানি না, পরবর্তীকালে সমস্যা সৃষ্টি হয়েছিল, নিরাপত্তা আরো বেড়ে গেছে। আর যদি বলেন যে
এখানে একটা আমার কাছে জীবনের সবচেয়ে বড় জয় যেটা, সেটা শান্তিপুরের বিধায়ক হিসাবে জেতাটা। কারণ ওই বিধানসভায় আমার বাড়ি নয়, আমি গ্রামের ছেলে। উদ্বাস্তু পিতামাতা একসময় এসেছিল, যদিও স্বাধীনতার পরপরই এসেছিল। সেখানে এসে শান্তিপুরের যদি বলা যায় ডেভেলপমেন্টের কারিগর দে পরিবার, সম্মানীয় অধ্যাপক অসমঞ্জ দে, তিনি বিধায়ক কাম চেয়ারম্যান ছিলেন। তিনি মারা যাওয়ার পর, নকশাল দ্বারা হত্যার পর, তার ভাই উন্নতি শুরু করে দিয়েছিলেন অসমঞ্জ দে। রাজ্য থেকে কিভাবে উন্নতি করতে হয় শহরটাকে নতুনভাবে সাজিয়েছিলেন। তাই শহরই এলাকায় 34 বছরে বাম জামানায় কেউ অজয় দেকে ভোটে হারাতে পারেনি। আর সেই অজয় দে আমার মতো একটা সামান্য ক্ষেত মজুরের বলা চলে, দিন আনে দিন খায়, সেই পরিবার থেকে চাষবাস করে পড়াশোনা করে আমি সাংসদ হয়েছি সাধারণ মানুষের আশীর্বাদে। আর সেই অজয় দে যখন শহরেও পরাজিত হয়, উনি আমার 1 মাস আগে নির্বাচনে উতরেছিলেন, উনি জিতছেন জোর হাওয়া। সেখানে এই যে মিরাক্কেল, জনতা যে আমাকে এত ভালোবাসে কেন জানি না, সেই ক্ষেত্রে আমার সবচাইতে ওটা রাজনৈতিক জীবনের বড় জয়, অজয় দেকে হারানো, যা বামেরা কোনোদিন পারেনি। আমার মতো একজন সাধারণ দরিদ্র পরিবারের সমস্ত কাজ কর্ম করে আমার হেন কাজ নেই যে আমি করে মানুষ হইনি। তাই শান্তিপুরবাসী এতটা ভালোবাসা দিয়েছে, ভোটে জিতিয়েছে, সত্যি আমি আপ্লুত, কৃতজ্ঞও থাকবো শান্তিপুর মানুষের কাছে। শুধু তাই নয়, পরবর্তীকালে আমি বিধায়ক ছেড়ে দেওয়ার পর যেখানে 64,000 ভোটে জিতেছে বিধায়ক, এবার আমি 30,000 ভোটে শান্তিপুরের মানুষ আমাকে জিতিয়েছে। মানুষের এই যে ভালোবাসা, এটাই আমার সবচাইতে বড় পাওনা, এটা নিয়ে আমি আনন্দে আছি। তাই কেউ যদি জিজ্ঞাসা করে, দলের কার্যকর্তাও যদি বলে, আমি খুব ভালো আছি। কারণ জনতা আমাকে বেছে নিয়েছে। দ্বিতীয়বার একটা অপপ্রচার মিডিয়া বিভিন্নভাবে হয়েছিল, টিকিট নিয়ে প্রশ্ন উঠিয়েছিল, জিততে পারবো না প্রশ্ন উঠেছিল, কিন্তু দেখা গেল সেই জনতাই আমাকে সর্বোচ্চ ভোটে বাংলায় জিতিয়েছে। তাই এটাই আমার জনতার কাছে সবচাইতে পাওনা। শান্তিপুরবাসী যেমন আমাকে দুহাত ভরে ভোট দিয়েছে, রানাঘাট লোকসভার মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। আমি সাধারণ, তাই সাধারণ মানুষের সঙ্গে চেষ্টা করি সব সময় দেওয়া, তাদের কথা শুনি, এটাই আমার কি বলবো সম্পদ বলতে পারেন। ঠিক। কাশ্মীর ফাইলস দেখে বেরোচ্ছিলেন, বাড়ি আসছিলেন, গাড়ির ওপর বোমা অ্যাটাক হলো। ভোটের আগে ভোটের পরে বিতর্ক একটা লেগেই রয়েছে। রাজ্য সরকারও 2টো সিকিউরিটি ছিল, তুলে নিয়েছিল। কেন্দ্র সরকার হঠাৎ করে তুলে নিল, জানি না। পরবর্তীকালে অ্যাটাকের পর রাজ্যও দেখলাম 2টো দিল। পরবর্তীকালে কেন্দ্র সরকার একটু নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। আর সেই ওয়াই ক্যাটাগরি, আগে এক্স ক্যাটাগরি ছিল, সেটা ওয়াই ক্যাটাগরিতে এখন চলছে। তাই ভালো আছি নিশ্চিত। তৃণমূলের চর কিছু বলবেন? দেখুন, রাজনীতির মধ্যে এগুলো থাকবে, ঠিক, এবং প্রতিটা দেশেও চর থাকে। কোথায় কেজিবি থাকে, কোথায় আমাদের যেটা সেটাও র, সেটাও থাকে, ওই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীও থাকে। এই রাজনীতির মধ্যে থাকবে, রাজনীতির মধ্যেও থাকবে, কিন্তু রাজনীতিকে যারা দল যারা চালায় তাদের বাছাই করার দূরদৃষ্টি থাকা দরকার। আর তার মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে, সেটা দেখেই আমাদের দায়িত্ব দিতে হবে। আগামী দিন তাদের নিয়েই, সঙ্গে নিয়েই চলতে হবে, এবং নিজের গড়কে অক্ষত রেখে অপরের গড়কে ভাঙন ধরানো হচ্ছে রাজনৈতিক পলিসি। ঠিক। 2019 সালের সরস্বতী পুজো জলসা চলছিল, তার মধ্যে পূর্ব বিধায়ক, তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস নিহত হয়েছিলেন গুলিতে। কি হয়েছিল আদতে? দেখুন, এটা তো কি হয়েছিল যেটা লোক মুখে শোনা, এবং তিনি ওখানে গেছিলেন, তারই একদা সহকর্মী ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নাকি, সবটাই নাকি দিয়ে আমি বলবো, শোনা যায় লোক মুখে, গুলি করে হত্যা করেছিল। এবং তিনি করেছেন না কে করেছেন, একজনের নাম
দুজনের নাম এসেছিল। পরবর্তীকালে দেখা গেল যে সিআইডি তদন্ত, আমাকে কিছু ফোন, অজ্ঞাত ফোন টোন এসেছিল, আমি তো চিনি না, আমি সকলের ফোন ধরি, নোন আননোন, এটাই আমার স্বভাব, এখনো সেটা ধরি। তাই সিআইডি তদন্ত করলো, কিছু পেল না। তারপর দেখলাম সংসদ হয়ে যাওয়ার পর সেই কেসে আবার তদন্ত করে একই কোশ্চেন করে আমাকে হয়তো এখানকার সরকারের প্রেসারে, কারো উপরওয়ালার নির্দেশে আমাকে কেসে জুড়ে দেওয়া হলো। তারপর ফয়সালা তো হয়ে গেছে। আমি ওটাকে রাজনীতিতে মনে করি, থাকতেই পারে যে বাংলার নোংরা রাজনীতি চলছে, ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে মেরে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে, পুলিশকে দিয়ে আগে বিবৃতি দেওয়াচ্ছে, তদন্ত আগেই এসপি বলে দিচ্ছে ওটা আত্মহত্যা। এটা বলার রাইট তার নেই, কিন্তু বলছে। বিডিওরাও দেখা যাচ্ছে একই রকম নোংরামি করছে, প্রশাসনের লোকেরা নোংরামি করছে। তাই এটাই এখানে রেওয়াজ হয়ে গেছে। করোনার সময় আমি মানুষের কাছে গেছি, আমাকে আটকে রাখার চেষ্টা করেছে জনসংযোগ থেকে, র্যাব দিয়ে ঘিরে রাখা হয়েছে, সমস্ত পুলিশ পিকেটিং করা হয়েছে, কিন্তু আমি অমান্য করি। আইনের ভয় দেখিয়ে, জোর দেখিয়ে যখন আমি গেছি, মানুষের পাশে গেছি, সেখানে 17খানা করোনার আইন ভেঙেছি বলে কেস। করোনার আইন ভাঙা মানে কি? হয় আমার কাছে মাস্ক ছিল না, একটু মাস্ক নিয়ে ঘুরেছি, হয় কারো 2 গজের নিকটতম যে কাছাকাছি ভিড়ে গেছি, তাহলে একার কেস হতে পারে না, তাহলে শুধু আমাকে সাংসদকে কেস দেওয়া হচ্ছে, তাহলে আর একজনকে প্রতিপক্ষ ছিল তাকে কেস দেওয়া হচ্ছে না। বিচার বিভাগকেও প্রহসনে বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই 2-1টি জায়গায় আমার নামে ওয়ারেন্টও হয়ে গেছে। কারণ প্রতিদিন জনসেবা বাদ দিয়ে, পাবলিকের দরবার বাদ দিয়ে, ওই কেসে কবে কোনটা ডেট হবে, সমস্ত কেসগুলোই হওয়া উচিত, যেহেতু আমি সাংসদ, ওই ময়ূর ভবনে হওয়া উচিত, তা না করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে হ্যারাস করা হচ্ছে। এবং আমার আমাকে ওয়ারেন্ট দিয়ে দিয়েছে 2-1টা জায়গায়। তা আমি ভাবছি নিজের গাড়িতে করে যেতে হয়, তা ওরা এসে আমাকে এই করোনার মানুষের পাশে দাঁড়িয়েছিলাম বলে অ্যারেস্ট করে কোর্টে চালান দিক। আর কি করবো, সাংসদ হিসাবে এটাই পাওনা থাকবে এদের কাছে, এই সরকারের কাছে। তা আর কি, দেখা যাক, যা হয় হবে। এইটাতে সিআইডি মুকুল রায় আপনার নাম হট করে জড়িয়ে এসেছিল, বারংবার আপনাকে হয়রানি, ডাকা, আপনাকে যেতে হচ্ছে, আপনি গেছেন, আপনি কোঅপারেট করে, আমি গেছি, পুরোপুরি সহযোগিতাও করেছি। পরবর্তীকালে দেখলাম যে মুকুল রায়ের নাম এফআইআর ছিল, যেই তিনি অলিখিতভাবে তৃণমূলে যোগ দিলেন, তাকে বাঁচানোর চেষ্টা চলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে, তাকে বাঁচানোর চেষ্টা চলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই নোংরা রাজনীতি বাংলার ক্ষেত্রে, আমাদের যে বাংলার একটা ঐতিহ্যের সম্মান ছিল, সুনাম ছিল সারা পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের যত জ্ঞানী গুণী তারা বাংলায় সেরা ছিল সব দিক থেকে। অথচ আজকে বাংলার অবস্থাটা দেখুন। আমরা যেন সবসময় সেই স্বাধীনতার লড়াইয়ের সময় ইংরেজের বিরুদ্ধে লড়েছি, পরবর্তীকালে যে রাজ্য সরকার এসছে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করেছে, কোনোদিন এক পক্ষের জাতীয় উন্নতির সঙ্গে সামিল হতে পারেনি বাঙালি। তা বোধহয় আমাদের এই জায়গায় একটা দৈন্য দশা এসে গেছে, অথচ আমরা পিছিয়ে পড়ছি। তার জন্য আমাদের সরকার, এখানকার রাজ্য সরকার বিজ্ঞাপন দিতে হচ্ছে এগিয়ে বাংলা, কোটি কোটি টাকা জনগণের খরচ করে এটা করছে। তা আমরা বাঙালিরা আগামী দিন সবচেয়ে বোধহয় যে গর্ব ছিল সেটা বোধহয় তলানিতে এসে ঠেকছে। বাম আমলে এটা শুরু হয়েছিল, এখন তো একদম আগামী দিন আমাদের অস্তিত্ব থাকবে কিনা, এখানে বাংলায় উর্দু চালু হয়ে যাবে, আমাদের যে বাংলার বাঙালি ভাষাটা বোধহয় লুপ্ত হতে চলেছে। যদি তৃণমূল কিছুদিন থাকে, আর এটা বাংলাটাই বাংলাদেশ হয়ে যাবে, ভাষাটা উর্দু ভাষা হয়ে যাবে। বাংলাদেশ যেহেতু বলেন, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে অনুপ্রবেশ নিয়ে কিছু বলবেন? দেখুন, অনুপ্রবেশ নিয়ে আমার প্রতিবাদ প্রথম থেকেই আছে, এবং উদ্বাস্তুদের সপক্ষে আমার আওয়াজ আছে। পার্লামেন্টে আমিই বলেছি, বাংলাদেশে যে হিন্দু অত্যাচারিত হচ্ছে, তাদেরকে নিধন করা হচ্ছে, বাঙালি হিন্দু সমাজকে, তার বিরুদ্ধে এবারও পার্লামেন্টে আমি একদম জোরালো কণ্ঠে বলেছি। এই দুর্দশার জন্য যারা দায়ী, মুসলিম লীগ এবং কমিউনিস্টরা, তারা বলেছিল যে ভারতবর্ষ যদি স্বাধীন হয়ে যায়, হিন্দু মেজরিটি দেশে মুসলিমরা
তাদের ধর্মাচরণ করতে পারবে না, নামাজ ঠিক মতো পড়তে পারবে না, সেই জন্য তাদের জন্য পবিত্র ভূমি পাক স্থান চাই, অর্থাৎ পাকিস্তান। তাই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সৃষ্টি। কিন্তু আজকে এতদিন পরে বহু সার্ভে দেখছে যে ভারতবর্ষে পৃথিবীর সবচাইতে জনসংখ্যায় মুসলিমরা এখনো বেশি, পাকিস্তানে যা আছে তার চেয়ে ভারতবর্ষে বেশি আছে। আর পৃথিবীর মুসলিমদের মধ্যে যদি কোথায় ভালো থাকে সেটা হচ্ছে ভারতবর্ষের মুসলিমরা ভালো আছে। তাহলে আমি বলবো যারা সেই কমিউনিস্টরা এবং যারা মুসলিম লীগ ছিল, যারা পাকিস্তান আদায় করেছিল, এখানে পাকিস্তানের পক্ষে একটা বড় মেজরিটি 90 বা তার % ভোট পড়েছিল। যারা ভোট দিয়েছিল তারা ক্ষমা চেয়ে আন্দোলন করুক যে পাকিস্তানের দরকার নেই, আমরা ভুল করে পাকিস্তান চেয়েছিলাম। ভারতবর্ষের মুসলিমরা যদি প্রকৃত ভারতীয় যারা আছে তারা এই দাবি উঠানো উচিত। এ বক্তব্য আমি পার্লামেন্টেও দিয়েছি। আমরা জানি রানাঘাট লোকসভা অঞ্চল বলুন বা অনেক উত্থান পতন অনেক কিছু লক্ষ্য করা গেছে। কান পাতলেই গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া যায় তৃণমূলের নানান দিক থেকে। ভাঙন ধরছে, কি মনে হয় আপনার? দেখুন, সবই কাল এমন কি হবে যে পট পরিবর্তনের একটা খুব সবই কালের নিয়মে চলে। মানুষের একটা মোহ থাকে, মোহ ভঙ্গ হয়, তাই এটাই স্বাভাবিক নিয়ম। মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন কমিউনিস্টরা যে অত্যাচার করছিল তার বিরুদ্ধে তিনি প্রতিবাদী কণ্ঠ ছিলেন। বাংলার মানুষ দলমত নির্বিশেষে তাকে জিতিয়েছিল। দেখি কি করে দেখে যেভাবে বাঙালির বিপদ ঘনিয়ে এনে দিয়েছেন, সেই মোহ ভঙ্গ হচ্ছে এবং যে সংঘর্ষ এবং একটা বাজে বাতাবরণ বাংলায় তৈরি হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি, মা বোনের উপর অত্যাচার, লুটপাট, কাটমানি, সরকারি প্রকল্প গায়েব, এই অনাচার বাঙালি সমাজকে একদম কি বলবো, মানে কোথায় যে নামিয়ে দিয়েছে। সেই বাঙালি সমাজের ইতিমধ্যেই মোহভঙ্গ হয়েছে, তাই তাদের সচেতনতা বাড়ছে। আগামী দিন নিজের উত্তরসূরির সুরক্ষার জন্য তারা বা তাদের উন্নতির জন্য কর্মজীবনের ভবিষ্যৎ দেখে তারা ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে আগামী ভোটে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জয় শ্রীরাম পুজো আপনিও করেন, আমরা তো সবাই করে জয় শ্রীরাম। বিজেপির মিছিলে কেন জয় শ্রীরাম শুধুমাত্র হয়? দেখুন, জয় শ্রীরাম যদি বলেন, সংবিধানের প্রস্তাবনায় প্রথম ছবিটাই রামচন্দ্রের। রাম রাজ্য গান্ধীজি চেয়েছিলেন, আর সেই কারণে তিনি রামের ভক্ত ছিলেন। তা ভারতীয় জনতা পার্টিও রাম রাজ্যই চায়, তাই তারা দলীয় নারা হিসেবে জয় শ্রীরাম দিতেই পারে। এটা অন্যায়টা কোথায়? যারা ভয় পায় বরঞ্চ তারা, আমি মনে করি, জাতীয়তা বিরোধী। তারা প্রকৃত ভারতীয় হলে কখনই বলতে পারে না। আর একটা দেশের স্লোগান বাংলায় চালানো হচ্ছে জয় বাংলা। যারা দেয় সেই বলবো ছাগলের মতো তাদের আচরণ, কি বলছে কি করছে নিজেরাও জানে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, হে প্রভু এদের ক্ষমা করো, এরা কি বলছে জানে না, কারণ আগামী দিন তারা নিজেদের বিপদ নিজে ডেকে আনছে। 2011 তৃণমূল এবং 2025 তৃণমূল, এর মধ্যে কি পার্থক্য হচ্ছে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি কোথা থেকে কোথায় উঠছে, গ্রাফটাকে কি বলছে আপনার মতে? দেখুন, 2011 তৃণমূল তারা বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিত, মিথ্যা কেস সবকিছু অতিক্রম করে ক্ষমতায় বসিয়েছিল। এখন যারা অত্যাচার করত তারাই এখন তৃণমূলের প্রথম সারির লোক হয়ে গেছে। নাম করে বলে দিতে পারি, সারা বাংলায় অত্যাচারী কমিউনিস্ট নেতারা যারা ছিল তারা তৃণমূলের নেতা তৈরি হয়। সেই একটা প্রবাদ আছে, নতুন বোতলে পুরনো মদই ঢালা। তা এই ধারাই চলছে, তাই বলা চলে সেই পুরনো দিনের কমিউনিস্টরাই এখন তৃণমূলের নেতা হয়ে গেছে। পরিবর্তন কিছু হয়নি। পরিবর্তন যদি করতে পারে রাজ্যে, দেখুন কেন্দ্রে যেমন বিজেপি তার একটা পরিবর্তন এনেছে, রাজনৈতিক ধারাটাই পাল্টে দিয়েছে। বাংলায়ও পরিবর্তন আনতে পারে ভারতীয় জনতা পার্টি। অন্য দল থেকে কোনোদিন অফার পেয়েছেন? প্রচুর অফার। দেখুন, ছোটবেলায় যখন আমি
রাজনীতি নয়, সোশ্যাল ওয়ার্ক করি, তখন এই এলাকায় একটা কংগ্রেসের বাতাবরণ তৈরি হয়। আমাকে প্রধান বানানোর জন্য অফার করা হয়। তার আগে কমিউনিস্ট দলেও আমি যখন একটি স্কুলে চাকরি করতাম, একটা মানুষকে অত্যাচারিতকে, একটি মেয়েকে বাঁচাতে গিয়ে কাউন্টার কেসে পড়ে যায়। তাতে দল থেকে প্রেসার ক্রিয়েট করা হয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করার জন্য। ভালো পদের লোভ দেখানো হয় প্রথমে, তারপর বলা হয় না হলে আমরা চাকরি থেকে সাসপেন্ড করবো। আমি বলেছিলাম আদালতে লড়ে নেবো, আমি রাজনীতি করি না, নাম লেখাবো না, আমি কোনো দলে যাবই না, দল করতাম না, সামাজিক সংগঠন করতাম। পরবর্তীকালে দেখা গেল যে রাজনীতিতে চলে এলাম এবং সেখান থেকে এই জায়গায় যখন পৌঁছাই, স্বাভাবিক দেখুন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মাঝখানে তৃণমূল মুক্ত শাসন বলা চলে রানাঘাট দক্ষিণ জেলা। আর সেটা আমি এখান থেকে রাজ্য স্তরের দায়িত্ব না নিয়ে স্বেচ্ছায় বুথ থেকে শুরু করে জেলা কমিটির সদস্য, জেলা কমিটির থেকে জেলার জিএস, অখণ্ড জেলা, তারপর জেলা ভাগ হলে আমি জেলার প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট থেকেই আমি সরাসরি 15 দিনের ব্যবধানে এখানে একটা বড় জয় এনে দিয়েছি রানাঘাটে। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। স্বাভাবিকভাবেই বিধানসভাতেও আমি যেখানে প্রেসিডেন্ট ছিলাম 8টা বিধানসভায়, সেখানে 8-0-তে বিজেপি জিতেছি। স্বাভাবিক তৃণমূলের পক্ষ থেকে পরবর্তীকালে অফার এসেছিল, বড় অফার, বিভিন্ন পোস্ট দেওয়ার পক্ষে তারা বলেছিল। নগদ 20 কোটি টাকায় উঠে লাস্টে বলেছে আমাকে চাই, কত নেবেন? আমি আর একটা শূন্য বসিয়ে দিলে জগন্নাথ সরকার বিক্রির জন্য তৈরি হয়নি, কারণ আমাদের ভোগের সীমাবদ্ধতা আছে। আমি টাকা দিয়ে কি করবো? নীতিকে বিসর্জন দিয়ে একসময় রাজনীতি থেকে দূরে থাকতাম, সোশ্যাল ওয়ার্ক করতাম। রাজনীতি মানে একটা বাজে জায়গা। পরবর্তীকালে এই বাজে জায়গা থেকে একজন উল্টো আমাকে প্রশ্ন করেছিল, সবাই যদি সেই হয় তাহলে সবাই যদি ওইটাই হয়, গণতন্ত্র থাকলেই আপনাকে রাজনীতির আওতায় থাকতে হবে, তাহলে তো আরো খারাপ অবস্থা হবে। তাহলে সেই জন্য রাজনীতির ধারাবাহিকতাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে ওই ক্ষেত্রেই কাজ করতে হবে। সেখান থেকে এসেছি। হ্যাঁ, লড়াই দেখুন রাজনীতিতে এখানে একটা কথা বলবো, যে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের চাইতে ইন্টারনাল লড়াইটাই বেশি থাকে, তবে সব দলেই থাকে। তাই এগুলো তো থাকবেই রাজনৈতিক দ্বারা। আর প্রথমেই যে কথা শুরু করেছিলাম, জন্মের পর থেকেই সংঘর্ষের মাধ্যমেই আপনাকে চলতে হবে, বড় হতে হবে, বাঁচতে হবে। তাই এটা থাকবে। আর সেই জন্যই এখনো টিকে আছি। দেখা যাক ভবিষ্যৎ, কথা তো আমি বলতে পারি না, ভবিষ্যৎই বলবে সেটা। মানুষের একটা স্বপ্ন থাকে, এই রাজনৈতিক এত লড়াই, মানুষের একটা স্বপ্ন থাকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব। দেখুন আমি দলের অনুগত সৈনিক। যদি রেজাল্টের বিচার করেন, সাংসদদের মধ্যে যদি চমকপ্রদ রেজাল্ট, সেটা আমার প্রথম থেকে, কি বিধায়ক জেতা থেকে শুরু করে আমি 16,500 ভোটে অজয়দেরকে হারিয়ে বিধায়ক হয়েছিলাম। এই সিটটা টার্গেটেড ছিল না, সমতলের মধ্যে হাইয়েস্ট ভোটে জিতেছিলাম। আর এবার সারা বাংলা পাহাড় থেকে শুরু করে একদম সমুদ্র পর্যন্ত বিজেপির পক্ষে হাইয়েস্ট ভোটে জিতেছি। স্বাভাবিক, মনের মধ্যে তো থাকবেই। আমার না থাকলে অনেকেই বলে কি ব্যাপার আপনাকে মন্ত্রিত্ব বলে না, প্রতিপক্ষই বলছে, তৃণমূলের লোকেরা যারা আছে পরিচিত কথা বলে, আপনাকে মন্ত্রীও দিল না, কোনোটাই দিল না। আমি মনে মনে হাসি, কত উস্কাচ্ছে আমি জানি। তাই ওটা আমি মনে কিছু করি না। আমি মনে করি যে কপালে থাকলে প্রাপ্য যেটা আমি পাবো, আর মন্ত্রী হলেও মরবো, দলের বড় দায়িত্ব পেলেও আমি মরে যাব। সেই জন্য নীতিভ্রষ্ট হয়ে কোনো কিছু করবো না। তাই সেটাই মনে সান্ত্বনা। আর সবচেয়ে বড় সান্ত্বনা, আমাকে তো সাধারণ মানুষ ভালোবাসে, না হলে এত ভোট পেলাম কি করে? এটাই আমার কাছে বড় পাওনা। আমি ভালো আছি। আমরা এই সোজা কথার এই এপিসোডের একদম শেষ পর্বে চলে এসেছি। এখন রয়েছে র্যাপিড ফায়ার, 2টি করে অপশন থাকবে বা ছোট ছোট প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি বেছে নিতে হবে। কাকে বেশি পছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কার আমার ভালো লাগে? কাউকেই ভালো লাগে না।
ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে গেল। না, ডিপ্লোম্যাটিক নয়। দেখুন, আমি বলবো সেই দিক দিয়ে মমতা ব্যানার্জি সংঘর্ষ করে ওই জায়গায় গেছে, ঠিক, তার লড়াইকে আমি সম্মান দিই, কিন্তু তিনি যে আদর্শচ্যুত যে লক্ষ্য নিয়ে এসেছিলেন সম্পূর্ণ ব্যর্থ, সেই জন্য তাকে আমার পছন্দ নয়। একটা সময় আমি তাকে পছন্দ করতাম। আর অভিষেক, ও তো মমতার কৃতিত্বে, তার নিজস্ব অবদান কিছু নেই, তো তার আহামরি কোনো ক্যারিয়ারও নেই। ওই প্রশাসনকে ভাঙিয়ে তিনি বিত্তশালী হয়েছেন। আর যেটা ভাষণ দেন সেটা ওই লিখে দেওয়া ভাষণটা দেন। গান্ধীজি না নেতাজি? অবশ্যই নেতাজি। মোদিজি না অমিত শাহ? মোদিজি তো অবশ্যই, অমিত শাহের কৃতিত্ব আলাদা। তিনি সংগঠনকে, তিনি মোদিজি জননেতা আর অমিত শাহ হচ্ছে সংগঠক, সেই জন্য দুটোর সম্মান আলাদা আলাদা। সেই দিক দিয়ে আমি বলবো প্রধানমন্ত্রী অবশ্যই 1 নম্বরে, 2 নম্বরে তিনি হচ্ছেন অমিত শাহ। সিনেমা দেখেন? আগে দেখতাম, এখনো দেখা হয় না। বিশেষ কোনো সমালোচিত বা আলোচিত দেখার প্রয়োজন আছে সেই রকম, যেমন সেই কাশ্মীর ফাইল দেখেছিলাম, ঠিক, আর হলে গিয়ে আর দেখা হয়। মাঝে মাঝে হয়তো একটু সময় কোনো একটা কাটিং পয়েন্ট এসে গেল মোবাইলে, ভালো লাগলো তো একটু দেখে নিলাম। এখনকার সময় খুব পুরো দেখা সময় নেই। এখনকার সময় খুব জনপ্রিয় দেব না জিৎ? এটা তো আমি অভিনেতার দিক থেকে দেবকেই ভালো লাগে। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? আমার কাছে সেই অবদানের হিসাবে দুজনাই একদম পারফেক্ট। তিনি একদিকে যেমন লড়াই করেছেন, দিলীপ ঘোষের নেতৃত্বেও একটা সাফল্য এসছে তাই। এবং তার একটা দিক হচ্ছে সোজা সাপটা কথা বলেন। হয়তো তার কিছু বলতে গিয়ে কিছু হয়, কিন্তু মোটের উপর তার যে একটা দিক আছে, মানুষের মধ্যে ভালোবাসার দিক আছে, এটা একটা দিক। আর শুভেন্দু অধিকারী তিনি যেখানে ছিলেন সেখান থেকে আসার পর ভারতীয় জনতা পার্টির কাছে ঘরের মানুষ হয়ে গেছে। তিনিও মুভমেন্ট করছেন, তার আন্দোলনকেও সম্মান জানাতে হয়। হিন্দিতে যদি যাই, শাহরুখ খান না সালমান খান? দেখুন, অ্যাকচুয়ালি এদের সিনেমা আমি দেখিনি, ঠিক, সময়ও হয়নি। আমি যে সময় অমিতাভ বচ্চনকে দেখেছি, মিঠুনকে দেখেছি 2-4টে কলেজে যখন পড়ি, তারপর আর আমার আর সিনেমায় যাওয়া হয় না। সেই জন্য আমি এদের সম্পর্কে মন্তব্য করতে পারবো না। প্রিয় পশু, ফেভারিট অ্যানিমেল আর কি? সিংহ। সিংহ। আর ফেভারিট হিরোইন, পুরোনো দিনের হলেও হবে? হেমা মালিনী। ফেভারিট হিরো? ফেভারিট হিরো অমিতাভ বচ্চন। ইয়ং বয়সে বাইক চালাতেন? একদম আমার লাইফটা বাইকের ওপরই বেশি। কোনটা ফেভারিট, বাইক না কার ড্রাইভিং না বাইক রাইডিং? দেখুন, বয়সের একটা ব্যাপার থাকে। ঠিক, একদম। আমার তখন যখন আমি মোটরসাইকেল চালাতাম, বাইকের বিকল্প কিছু হয় না, একদম। আর আমার বাইক মানে ছুটতো 70, 80, 90 কিলোমিটার স্পিডে। আমি করিমপুর সুদূর বিহার চলে যেতাম, বাহ, ঘুরতে যেতাম, বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘুরতাম। আর সংগঠনের কাজ সুদূর করিমপুর চলে যেতাম, আবার ওই দিনই ঘুরে আসতাম। এদিকে কলকাতা গেলেও ঘুরে আসতাম, এইরকম ব্যাপার ছিল। তাই আমার বাইকটা এত ঘুরেছি সেটা বলার মতো নয়, এত বাইক চালিয়েছি। পাহাড় না সমুদ্র? দুটোই ভালো লাগে, তার দিক আলাদা আলাদা। ঠিক, একটা মনোরম দৃশ্য পাহাড়ের, আর সমুদ্রের যে একটা গভীর ভাবনা, ঢেউয়ের পর ঢেউ, একটা অন্য মুড ওখানে পেয়ে বসে, এটা একটা আলাদা। আপনার লাইফের পথ প্রদর্শক, আপনার আইডল কে? আমার আইডল বলতে আমি প্রথম আদর্শবোধের শিক্ষা আমি বাবার কাছে পেয়েছি। আর পরবর্তীকালে রাজনৈতিক গুরু যদি বলেন, কিছুটা প্রথম শুরু সামাজিক চেতনা, রাজনৈতিক চেতনার লাইন, সেটা হচ্ছে এখানে আইডিয়াল ইউথ সোসাইটির প্রতিষ্ঠাতা, সমাজ সংগঠন ডক্টর গৌতম পাল। পরবর্তীকালে আমি বেছে নিয়েছি যে রাষ্ট্রের প্রয়োজনে মনে হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক করা দরকার আছে, কারণ একটা ক্ষুদ্র জায়গা নিয়ে
সারা ভারতবর্ষকে রক্ষা করার মতো সংগঠন আইডিয়াল রিসার্চটাকে নয়। তাই আমি ব্যান্ড পিরিয়ডের মধ্যে আমি সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছি এবং নন স্টপ কোনো মিটিং কোনো প্রোগ্রাম বাদ দিইনি, সর্বত্র চাকরিটাকে কোনো রকম বজায় রেখে এই কাজটা করতাম এবং বামপন্থী স্কুল থেকে এটা কাজ করেছি। ঘুরে ঘুরে রাত্রে রাত্রে ঘুরতাম, দিনে ঘুরতাম, গ্রামে গিয়ে থাকতাম, এক গ্রাম থেকে এসে স্কুল করে আবার আর এক গ্রামে যেতাম সংগঠন বিস্তারের জন্য। এইভাবে নন স্টপ আমি 22 বছর সময় দিয়েছি। তাই পলিটিক্যাল দর্শন প্রথম ভিত ডাক্তার গৌতম পাল, পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেখান থেকেই আমার রাজনৈতিক চেতনা, সেখান থেকেই রাজনীতি ক্ষেত্রে প্রেরণ। আমি বুথ থেকে শুরু করে এই জায়গায় পৌঁছেছি। আমি মনে করি আমার পলিসি সাকসেস, মানুষের সঙ্গে মিশতে পেরে মানুষের ভালোবাসা পেয়েছে, এটাই আমার পাথেয় বা সবচেয়ে বড় পাওনা। আমরা এপিসোডের একদম শেষ দিকে একদম শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। রাজনীতির আঙিনায় সবাই চেনে জগন্নাথ সরকার কে বা কি, কিভাবে উঠে এসছে। আপনার মুখ থেকে শুনবো ছোটবেলা থেকে আপনার ফার্স্ট ফেজ কি ছিল, কিভাবে ছোটবেলাটা কাটিয়েছেন, কিভাবে এসছেন রাজনীতিতে। এক কঠিন জীবন বলতে গেলে, উদ্বাস্তু পরিবারে জন্ম, সস্তায় ওই না কিনে বলতে গেলে কোদাল দিয়ে কুপে জঙ্গল মেরে জমি দখল করে সেখানে ফসল ফলিয়ে বন্যা হতো বলে আমি ছোটবেলায় বন্যা দেখে ভয় পেতাম। দামোদরের বন্যা, চাষুরিতে জন্ম, সেই জন্য ওই কান্নাকাটি করতাম ওই জল দেখে, ভয়ঙ্কর অবস্থা দেখে। সেই জন্য ডাঙ্গা জায়গায় এসে বাবা ওখানে পয়সা চাষবাস করে জমিয়ে কাজ করে এখানে জমিয়ে 5 বছর বয়সে এখানে এসেছি। আর ভেতরে চেতনা না থাকলে এই জায়গায় আসতে পারতাম না। ইতিহাস চেতনা আমাকে এনে দিয়েছে, সমাজ চেতনা আমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। আমি মনে করি এগুলো আগের থেকে ঈশ্বরই নির্ণয় করে রাখেন, না হলে আমার মধ্যে এই চেতনা আসলো কেন, অন্যের মধ্যে আসলো না। এখানে এই পরিবেশে গায়ে কাদার মধ্যে আমি সাইকেল চালিয়ে যেতাম, আমার সাইকেল কোনোদিন স্টপ হতো না। পরবর্তীকালে এখান থেকে, এখন তো পিচ পড়া রাস্তা আছে, আপনারা আসলেন, রাস্তা ছিল না, কাদা ভেঙে যেতে হতো। এখান থেকে সবজি বিক্রি করতে স্টেশনে মাথায় করে নিয়ে যেত, আমি নিজে করেছি, লাঙল চষেছি। তাই এখান থেকে পার্লামেন্টে যাওয়া, এবং সেটা ওই হঠাৎ করে পেয়ে গেছি নয়, মানুষের ভালোবাসা পেয়েই যাওয়া, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। তাই এখানে আমি বলবো এই জায়গাটা আমার কেটেছে। আমি মনে করি ঈশ্বর আছেন, আমি ঈশ্বরকে সাধনা করি না, কর্মটাই আমার প্রেরণা। সেই কুরুক্ষেত্রের অর্জুনের মতো কর্ম করে যাওয়া। আর ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে 4টি যে যোগ আছে তার মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ। তাই অর্জুনকে তিনিই বলছেন, হে অর্জুন, আমি কর্মযোগকেই সবচেয়ে পছন্দ করি, তাই তুমি কর্ম করো যোদ্ধা, তাই তোমার সঙ্গে থাকি। তাই আমি মানুষের জন্য লড়াই করি, কর্ম করি, তাই ঈশ্বরের আশীর্বাদ হয়তো পাই বলেই এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সর্বোচ্চ আমি মনে করি ঈশ্বরই সব, আর তিনি আমাকে প্রেরণা বা লাইন দেখিয়ে দেন, আমাকে এই পথে আনার জন্য পরিবারের বাধা অতিক্রম করে এই জায়গায় আসতে হয়েছে। অনেক লড়াই করেছি, বাড়ি থেকে পড়ানোর অর্থ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি সমাজসেবা বাদ দিই, পরীক্ষার মধ্যেও করেছি। তাই পরবর্তীকালে সমাজ চেতনা বা রাষ্ট্র চেতনা তৈরি হয়ে যায়। আমি ব্যান্ড পিরিয়ডে RSS-এ ঢুকেছি, এটা চাকরি রিস্ক নিয়ে ঢুকেছি, মনে হয়েছে এটা করা দরকার। এই যে সাহস বা প্রেরণা স্বয়ং ঈশ্বর ছাড়া কিছু হতে পারে না। তবে ওই একটা কথাই বলতে, আমি মন্দিরে গিয়ে পড়ি থাকি না, শ্রদ্ধা বিশ্বাস আছে, নমস্কার করি, সুযোগ পেলে প্রণাম করি, এছাড়া কোনো ভজন সাধন বলে কিছু নয়। একটাই কাজ, জনগণের পরিষেবা দেওয়া। আগাগোড়া রাজনীতিতে আসার আগেও একই কাজ করেছি, এই এলাকায় সোশ্যাল ওয়ার্ক করতাম, ভোটই দিতাম না, এমনও দিন গেছে, বহু ভোট গেছে আমি ভোট দিইনি। তাই আমি মনে করব শেষ কথা ঈশ্বরই বলে, ঈশ্বর যা করেন আমরা তাই করি। অন্যের বিশ্বাস উপলব্ধির মধ্যে হয়, আমি প্রমাণ করতে পারবো না খাতা কলমে, তাই তার উপর আস্থা রেখেই আমি চলি, কিন্তু ওই কাজ নিয়েই ব্যস্ত থাকি। আমি গেরুয়া করে বা একদম মালা জপা এসব কিছু করি না, ঈশ্বরের বিশ্বাস আছে, কাজের মধ্যে আমি
এগিয়ে চলতে বিশ্বাস করি। সমাজের ইউথদের উদ্দেশ্যে কি বলবেন? রাজনীতিতে আসা উচিত? ইউথের হাতে রাজনীতি গেলে কি মনে হয় সমাজে? দেখুন, সকলে রাজনীতি করলে সমাজ চলবে না। না, ঠিক, একদম। ইউথদের রাজনৈতিক সচেতন থাকতে হবে, না হলে সচেতনতার অভাবেই দেশ পরাধীন হয়। বাংলা যাতে পরাধীন না হয় যুব সমাজকে জানতে হবে। আমি মনে করি ইউথদের উদ্দেশ্যে একটাই কথা, বিবেকানন্দকে পড়া উচিত, বিবেকানন্দের শিক্ষা প্রসঙ্গে পড়া উচিত, ভারতে বিবেকানন্দ পড়া উচিত এবং নেতাজির জীবনী পড়া উচিত। তারাই সমাজ সচেতনতা থেকে শুরু করে রাষ্ট্রবাদ তার মধ্যেই আছে। বিবেকানন্দ জানলে আর কিছু জানার দরকার নেই। এইরকম সেই একে পর্যন্ত বলেছিলেন আমাদের রবীন্দ্রনাথ, একে কি রমালালা কাকে বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে পড়তে হবে, জানতে হবে। আমি বলবো যুব সমাজদের বিবেকানন্দকেই জানা উচিত। বিবেকানন্দই ভারতবর্ষের মুক্তি দিতে পারে, বিবেকানন্দের ভাবনা চিন্তায় বাংলারও মুক্তি আসতে পারে। তাই যুব সমাজকে বলবো বিবেকানন্দকে জানা। আমি নিজে একদম যখন ক্লাস 9-এর পর থেকে পড়াশোনা করি, এইগুলো বিভিন্ন রাজনৈতিক দর্শন থেকে শুরু করে বিবেকানন্দ নিয়ে আমি পড়াশোনা করেছি। অনেক অনেক ধন্যবাদ আজকের এই এত সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততম শিডিউলের মধ্যেও আমাদের জন্য সময় বার করার জন্য। আপনারা দেখছিলেন সোজা কথা। আজকে আমাদের গেস্ট ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। আমি স্বর্ণদীপ আপনাদের সাথে। আবার দেখা হবে কোনো এক এপিসোডে। আজকের মতো এখানেই ইতি। সোজা কথা, presented by News Bangla 24/7. Follow us on Facebook and YouTube at News Bangla for real-time news, exclusive updates, and engaging videos.